সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ইডেন মাল্টি কেয়ার হসপিটাল লিমিটেড সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠানের আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শামা। দর্শক, আমরা আজকে আলোচনা করব আইবিএস নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের মাঝে আছেন বাংলাদেশ এবং উপমহাদেশে পায়োনিয়ার কলোরেক্টাল সার্জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ.কে.এম. ফজলুল হক স্যার বর্তমানে ইডেন মাল্টি কেয়ার হসপিটালে কর্মরত আছেন। চলুন দর্শক, পরিচিত হওয়া যাক স্যারের সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে আজকের পর্বে। ধন্যবাদ। দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডাক্তার আসিফ আলমাস হক, এমবিবিএস, এফসিপিএস সার্জারি, এফআরসিএস ইংল্যান্ড, কনসালট্যান্ট কলোরেক্টাল ল্যাপারোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন, ইডেন মাল্টি কেয়ার হসপিটাল। চলুন দর্শক, পরিচিত হওয়া যাক স্যারের সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। আর শুরুতে আসিফ স্যারের কাছে জানতে চাইবো, আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান হচ্ছে আইবিএস। তো যদিও এই শব্দটি সবাই কম বেশি জানেন, তারপরেও যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আইবিএস বলতে আসলে কি বোঝানো হয়। ধন্যবাদ আপনাকে। আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম। আমাদের খাদ্যনালীর ভিতর দিয়ে যখন খাবার যায় তখন দুটো কাজ হয়। একটা হচ্ছে গিয়ে ওখান থেকে পানি অ্যাবজর্পশন হয়, আর খাদ্যনালীটা খাবারটাকে সামনে ঠেলে নিতে থাকে। এটার একটা কনস্ট্যান্ট রেট আছে, আগে থেকে ঠিক করা থাকে যে এই রেটে যদি যেতে পারে তাহলে ডাইজেশন অ্যাবজর্পশন কারেক্টলি হতে থাকে এবং পানির অ্যাবজর্পশনটাও ওইভাবেই হতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই মুভমেন্টটা হ্যাম্পার্ড হয়। কারো ক্ষেত্রে দেখা যায় মুভমেন্টটা ফাস্টার হচ্ছে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে মুভমেন্টটা স্লো হয়ে যাচ্ছে। এখন যদি স্লো হয়ে যায় তখন কি হবে? তখন দেখা যাবে যে পানি অ্যাবজর্পশনটা বেশি হবে। যদি পানির অ্যাবজর্পশন বেশি হতে থাকে তাহলে কি হবে? খাদ্যদ্রব্য থেকে পানি চলে যাবে এবং মলটা শক্ত হয়ে যেতে থাকবে। আর কারো কারো ক্ষেত্রে দেখা যাবে যে মুভমেন্টটা ফাস্টার হবে। যদি ফাস্টার হতে থাকে তাহলে কি হবে? পানির অ্যাবজর্পশনটা কারেক্টলি হবে না। না হতে থাকলে এই পেশেন্টের দেখা যাবে যে মল নরম হবে এবং ডায়রিয়া হওয়ার চান্স বেশি থাকে এবং ডাইজেশনও অ্যাকর্ডিংলি কারেক্টলি হবে না। তখন দেখা যাবে এই পেশেন্টের যেটা ডাইজেশন কারেক্টলি হচ্ছে না, তাদের দেখা যাবে অতিরিক্ত গ্যাস হবে, অনেকের পেটে ব্যথা হতে পারে, পেটে জাস্ট ডিসকমফোর্ট হতে পারে। যেহেতু মুভমেন্টটা ঠিকমতো হচ্ছে না, অনেক সময় পেশেন্টের বমি বমি ভাব হতে পারে। আবার সবশেষে দেখা যাচ্ছে যে পেশেন্টের মাঝে মাঝে ডায়রিয়া, মাঝে মাঝে কনস্টিপেশন। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু ডায়রিয়া হচ্ছে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু কনস্টিপেশন হচ্ছে। যার ডায়রিয়া হচ্ছে সে আরও একটা কমপ্লেন করে যে তার খাদ্য মলের সাথে মাঝে মধ্যেই মিউকাস বা আম যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলি নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে এবং এই সমস্যাগুলি যখন আসে আমরা কিন্তু পেশেন্টকে কোলোনোস্কোপি করে দেখি যে আসলে কোনো স্ট্রাকচারাল সমস্যা আছে কিনা। কারণ এই সমস্যাগুলি কিন্তু ইনফ্লামেটরি বাউল ডিজিজের পেশেন্টদের হতে পারে, যেমন আলসারেটিভ কোলাইটিস বা ক্রনিক ডিজিজের পেশেন্টেরও হতে পারে। যদি দেখি যে এই পেশেন্টদের আমাদের কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম নাই, ইটস অনলি আ ফাংশনাল প্রবলেম, তখনই আমরা বলি ওই পেশেন্টের আইবিএস আছে। অসংখ্য ধন্যবাদ স্যার দর্শকদের উদ্দেশ্যে এত সুন্দর সহজ করে বুঝিয়ে বলার জন্য। এখন স্যারের কাছে জানতে চাইবো যে আসলে আমরা তো জানলাম যে আইবিএস কি এবং কিভাবে হচ্ছে, তো আসলে ঠিক এটা হওয়ার কারণ কি অনেকেই জানতে চান যে কেন হচ্ছে এই সমস্যাগুলো। আইবিএস হলো খাদ্যনালীর একটা রোগ, পেটের। তো পেটের রোগ, এটা আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম। এই কথাটা আসলে কেউই জানে, কিন্তু আইবিএস শব্দটা সবাই জানে, অতি সাধারণ লোকজন জানে কি বলে আইবিএস। তো এর বাংলা আসলে করা যায়নি, তো আমি করেছি যে অতিরিক্ত সংবেদনশীল আন্তরিক জটিলতা। আমি আগে পায়খানা করতাম সবসময় ফজর নামাজ পড়ে একবার পায়খানা করলাম, সারাদিনে একবার, আর হয়তো লাগলো না। কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি আমার পায়খানা দিনের মধ্যে বিভিন্ন সময় 3-4 বার হয়ে যাচ্ছে। তাই এটা আমার পরিবর্তন হলো। নর্মাল পায়খানাটা শেপ আছে, কিন্তু এখন দেখা যায় যে হঠাৎ করে একজনের ছাগলের লাদির মতো হলো। এটাকে বলে বিডেড স্টুল, লাম্পি স্টুল, পিলেটি স্টুল। এটা ইংরেজি ভাষার, বাংলায় বলে ছাগলের লাদির মতো, ওরকম হয়। আর একটা হতে পারে যে ছাকড়া ছাকড়া পায়খানা, একটু পাতলা পাতলা পায়খানা, পাতলা পায়খানার সাথে একটু লিকুইড পানি দিলে যেমন হয় সেরকম পায়খানা। এবং এক্ষেত্রে এই পায়খানাটা বেশি বারে হয় না, হয়তো 3-4 বার 5 বার হলো, কিন্তু পায়খানা হলো পাতলা। একজনের হলো ছাগলের লাদির মতো বিডেড স্টুল, গুটলি গুটলি পায়খানা, আর একজনের হলো পায়খানা পাতলা। তো তাহলে একটা ফর্ম অ্যান্ড অ্যাপিয়ারেন্সের চেঞ্জ হলো, পায়খানা দেখতে কেমন, এটা পরিবর্তন হলো। আর ফ্রিকোয়েন্সি মানে আমার কয়বার হবে সবারই জানা আছে আমার পায়খানা কয়বার হয়, সেটা যখন পরিবর্তন হয়ে কমে যায় অথবা বেড়ে যায়, সেটাই সমস্যা। এটার সাথে ক্যান্সারের একটা রিলেশনশিপ আছে। অর্থাৎ
এই একই সমস্যায় কারোর আলসারেটিভ কোলাইটিস, কারোর ক্যান্সার, উপসর্গ একই, বাট আমাকে খুঁজে বের করতে হবে ডাক্তারকে আসলে কোনটা হয়েছে। আসলে এই বিষয়টা আসলে কিভাবে বোঝা যাবে এই বিষয়ে আমরা জানবো, তার আগে ছোট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিজ্ঞাপন বিরতির পরে আবারও আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি খুবই সাধারণ একটি বিষয়, আইবিএস। কিন্তু এই সাধারণ বিষয়টি যখন অসাধারণ হয়ে যায় তখনই আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হয়। চলুন দর্শক, ফিরে যাওয়া যাক আলোচনায়। এখন আসিফ স্যারের কাছে জানতে চাইবো, এই যে আইবিএস যে বিষয়টি, এটা ডায়াগনোসিস করা হয় কিভাবে? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমরা ডিসকাস করেছি যে আইবিএস এর পেশেন্টদের সাইন সিমটমগুলি কীরকম হয়। তো এই ধরনের সমস্যা নিয়ে যখন আমাদের কাছে পেশেন্ট আসে, আমরা চিন্তা করি যে কোলনের ভিতর ডেফিনেটলি সমস্যা আছে, কেন হতে পারে এটা আমরা দেখার চেষ্টা করি, একটা কোলোনোস্কোপি করি। এর কারণ হচ্ছে এই একই রকম সমস্যা, যে স্যার যেটা বললেন যে মাঝে মাঝে ডায়রিয়া, মাঝে মাঝে কনস্টিপেশন, টয়লেটের কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু অনেক কারণে হতে পারে। সো আমাদেরকে দেখতে হয় যে কোলনের ভিতরে অন্য কোনো সমস্যা আছে কিনা, বা খারাপগুলি যেগুলি আছে সেগুলিকে আমাদের বের করতে হয়, যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, বা সবচেয়ে খারাপ যেটা ক্যান্সার, এগুলি আছে কিনা। একটা জাস্ট বলে রাখি, আইবিএস এর পেশেন্টের কিন্তু কখনোই ব্লিডিং হবে না। তো এই পেশেন্টগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা একটা কোলোনোস্কোপি করি, এবং কোলোনোস্কোপি করে যদি আমরা কোনো সমস্যা না পাই তাহলে আমরা কনফার্ম হতে পারি যে এই পেশেন্টের আসলে আইবিএস হয়েছে, তখনই আমরা বলি আইবিএস হয়েছে। অনেক সময় দু একটা ব্লাডের টেস্টও করা হয় বা অন্যান্য কিছু কেমিক্যাল টেস্ট করা হয়, বাট কোলোনোস্কোপি বেশিরভাগ ক্ষেত্রেই কনক্লুসিভ হয়ে যায়, এবং আমরা কোলোনোস্কোপি করলেই বলতে পারি যে কার আইবিএস হয়েছে, কার ইনফ্লামেটরি বাউল ডিজিজ হয়েছে, বা কার ক্যান্সার হয়েছে। অনেক ধন্যবাদ স্যার। স্যারের কাছে জানতে চাইবো যে এই আসলে এই আইবিএস এর চিকিৎসা পদ্ধতি কিরকম? সাধারণত ইয়াং ফিমেলদের হয় মেলদের 3 গুণ বেশি, অর্থাৎ একজন যদি পুরুষের হয়, ইয়াং ফিমেলদের হবে 3 জন, 3 আর 1 4, মানে 4 ভাগে 4 ভাগের 3 ভাগই মহিলাদের, ইয়াং মেয়েদের হয়। আর এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ফিজিক্যাল অ্যাবিউজ, এবং এই জাতীয় সমস্যাটা ফ্রিকোয়েন্টলি থাকে এর সাথে, মানে এই কী বলে আইবিএসের সাথে। আর একটা বিষয় থাকে, সেটা হলো যে এরা সাইকোসোম্যাটিক স্ট্রেস, এমনকি পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখা যায় পেটে ব্যথা হয়ে গেছে। অনেক বাচ্চাকে কম্পেয়ার করে বাবা মারা, যে ও পাশের বাড়ির বাচ্চাটা, অমুকের বাচ্চাটা ফার্স্ট হয়ে গেল, তুই হতে পারলি না, তুই ফেল করলি কেন, বা তোর মার্কস এত কম কেন। এই সমস্ত জিনিস কিন্তু আইবিএস এর একটা কারণ হয়ে যায়, সাইকোসোম্যাটিক স্ট্রেসফুল ডিসঅর্ডার। এখন যদি হয়ে যায়, এখানে স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি নেই, ডক্টর আসিফ আলমাস হক বলেছে কোলোনোস্কোপি করলে যদি কিছু না পাওয়া যায় তাহলে আমরা আইবিএস মনে করতে পারি। আইবিএস এর 3টে ভ্যারাইটি। একটা হলো আইবিএস সি, মানে হলো কনস্টিপেশন, পায়খানা শক্ত শক্ত হবে, পায়খানা করতে একটু কষ্ট হবে, পায়খানা বের করতে পারতেছে না, ছাগলের লাদির মতো পায়খানা হবে, আম যাবে, এটা একটা। যদি এই পদের হয়, কনস্টিপেশন ভ্যারাইটি হয়, তাহলে আমরা ইসবগুলো বসি, সবজি, সালাদ, পানি এগুলো দিই বেশি। আর আরেকটা ভ্যারাইটি আছে পাতলা পায়খানা। যদি পাতলা পায়খানা হয়, যদি কী বলে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেই, অথবা আমরা লোপামেড দেই। লোপামেড মানে আমাদের অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট, এটা দেওয়া হয়, দিলে পরে অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায়। আর যদি এমন হয় যে পেটে ব্যথা হচ্ছে পেশেন্টের, তো পেটে ব্যথা হলে আমরা মেবেভেরিন হাইড্রোক্লোরাইড দিতে পারি। আর খাবার দাবারের মধ্যে অবশ্যই এই সমস্ত রোগীদের শাক, দুধ, ভাজা পোড়া, বিরিয়ানি, ঝাল, তেল, মশলা জাতীয় খাবার, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মশলা, আর দুধ জাতীয় খাবার। আর একটা বিষয়, আমরা যে ফাস্ট ফুডগুলো খাই সেগুলোও খারাপ। আর একটা হলো যে আমরা বলি জিরো ক্যালোরির আমরা কোক খাচ্ছি, সেই কোকটা বলতেছে যে না, সেই কোকটাও খাওয়া যাবে না। এই সমস্ত রোগীর আটা, ময়দা এগুলো খাওয়া নিষেধ, দুধ এবং শাক খাওয়া নিষেধ। আর আরেকটা হলো, রোগীকে যে আশ্বস্ত করা যায় যে আপনার পেটের মধ্যে কোনো ক্যান্সার নেই, আপনি নিশ্চিন্তে ঘুমান, সাধারণ এই ডায়েট খাবারগুলো কন্ট্রোল করলে আপনি ভালো থাকবেন, তাহলে বেশিরভাগ রোগী ভালো থাকতে পারে, দুশ্চিন্তা মুক্ত থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে এটা নিয়ে আরো অনেক কিছু আলোচনা ছিল, কারণ এই আইবিএস বিষয়টি এত বেশি মানুষজন জানে, কারণ এই সম্বন্ধে প্রশ্নও অনেক বেশি থাকে, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ হয়ে গেছে। আমরা আশা করি পরবর্তীতে কখনো এই বিষয় নিয়ে আলোচনা করব। আইবিএস এর কথা বললে আমার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বললে শান্তি পাওয়া যেত, কিন্তু সেটা তো সম্ভব না, তো সেজন্য এখানেই শেষ করি আমরা। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে এসেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতা সকলকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম আইবিএস নিয়ে। আশা করি আপনারা অনেক তথ্য জানতে পেরেছেন, উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।